তার গল্পের ডায়েরি থেকে আজকের গল্প গাছ পর্ব প্রথম। দুঃখ কষ্ট আনন্দ এই নিয়েই এই তো জীবন। মাধব মুখার্জি কলকাতা শহরের মানুষ। ছোটবেলায় স্কুল, খেলার মাঠে খেলাধুলা করা, স্কুলের ছুটির সময় বৃষ্টি হলে বন্ধুরা সবাই মাথায় বড় দেখে একটা কচু পাতা ঢাকা দিয়ে বৃষ্টির হাত থেকে মাথাকে বাঁচানো, আরও কত কী মজা। পড়াশোনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এরপর বিদেশি চাকরির সুযোগ। সেই হিটলারের দেশ জার্মানিতে। মাধববাবু এখন 60 বছর বয়স হলো। কর্মজীবন থেকে বিদায় নিয়েছে। প্রায় 30 কি 32 বছর হবে এই বিদেশের মাটিতে পড়ে আছে। প্রথম বাবা সতীশচন্দ্র মুখার্জিকে দেখতে বছরে একবার কি দুবার কলকাতায় আসতো। আস্তে আস্তে কালের নিয়মে সেটা হলো 4 থেকে 5 বছর পর একবার। মাধববাবু কাজের দায়িত্ব বেড়েছে, টাকাও বেড়েছে, তাই প্রায় 7-8 বছর কলকাতায় আসা হয়নি। আজ কলকাতার বাড়ি থেকে কাজের লোক রামু ফোন করে, দাদাবাবু, বড়বাবু আর নেই, মারা গেছে। বাবার শেষকৃত্য সম্পন্ন করতে মাধববাবু ও তার স্ত্রী অমৃতা কলকাতা নিজের পৈতৃক বাড়িতে পৌঁছালো। মাধববাবু চেহারায় বার্ধক্য ছোঁয়া ভালোই পড়েছে। মৃত সতীশবাবুকে একবার শেষবারের মতন দেখে কান্নায় ভেঙে পড়ে। সব কাজকর্ম মিটতে 15 দিন সময় লাগে, আর কয়েকটা দিন পর আবার বিদেশে চলে যাবে মাধববাবু। পুরনো দোতলা বাড়িটা বেশ বহুদিন রিপেয়ার করা হয়নি। দেয়ালের প্লাস্টারগুলো খসে গিয়ে ভিতর থেকে লাল পোড়া ইটগুলো যেন দাঁত বার করে হাসছে। মাধববাবু কাজের লোক রামুকে বলে, বাবা ঘর রিপেয়ার করতো না? রামু বলে, বড়বাবু দুঃখ করে বলতো, ঘর তো সারি কী করব বল রামু, মাধু তো বিদেশ থেকে আর মনে হয় না এদেশে আসবে। দেখ না, প্রায় 7-8 বছর হয়ে গেল, এখনও এলো না। সতীশবাবু মারা যাওয়ার কিছুদিন আগে ছেলেকে ফোন করে বলে, মাধু কেমন আছিস? মাধববাবু বলে, বাবা ভালো আছি। সতীশবাবু বলে, মাধু, তোর মা এখন নেই, তাই আমি একা, একবার তো আসতে পারিস মাধু বাবা আমার। মাধববাবু বলে, বাবা কাঁদছো, কেঁদো না। সতীশবাবু বলে, জানিস আগে ভাবতাম বিদেশি চাকরি মানে সব সুখী। মাধু বাপ আমার, তুই কতটা সুখী আমি জানি না, কিন্তু আমি একদম না। এখন হাঁটতে পারি কম, চোখে কম দেখি, তাই ছাদের ঘরটা বেছে নিয়েছি থাকার জন্য। মাধু, তোর মনে আছে তুই এই ছাদের ঘরটা থাকতে কত ভালোবাসতিস? বলতিস, বাবা ছাদে কত বড় আকাশটা, আর বলতিস তুই নাকি ছাদে থাকলে নিজেকে বাবার মতন বড় মনে হয়, আর তখন বাবার মতন করে হাঁটতিস, বাবার মতন করে 2 হাত দিয়ে গোপে তা দিয়ে এদিক ওদিক তাকিয়ে, কেউ না থাকলে বলতিস, কই গো বড় বউ, চা জল খাওয়ার কি হবে? তোর মা এগুলো লুকিয়ে লুকিয়ে দেখত। তুই ঘুমিয়ে পড়লে তোর মা আমাকে বলতো আর হাসতো। তোর মাও মৃত্যুর আগে এই ছাদের ঘরটায় থাকতো, বলতো, দেখো এই ঘরটা আমার মাধুর গায়ের গন্ধ লেগে আছে। আমি বলতাম, ধুত, তা কি করে হয়, এই ঘরে কতবার রং করা হয়েছে বলো তো? আমি জানি না, কিন্তু সত্যি কথা, আমি এখনও মাধু তোর গায়ের গন্ধ এই ঘরের ছাদের ঘরটাতে পাই। মাঝে মাঝে আকাশের দিকে তাকাই, কোনো প্লেন উড়ে গেল ভাবি, হয়তো মাধু আমাকে না জানিয়ে এয়ারপোর্টে নেমে আমাকে ছোটোবেলা দরজার পিছনে লুকিয়ে থেকে আমার পিছনে এসে ধাপ্পা বলে চমকে দিতিস,
আজ ভাবি এই বুঝি তুই আমাকে সারপ্রাইজ দিবি, যেটা তোর মা আমাকে প্রায় নতুন কিছু বানিয়ে বলতো, এটা রেস্টুরেন্ট থেকে আনলাম। আমি অনেক সময় সত্যিই অবাক হতাম। আবার কতবার দেখেছি তোর মা ইমিটেশনের গয়না কিনে বলতো, এটা সোনার হার। হয়তো সোনার জিনিস কিনে দিতে পারতাম না বলে এটাকেই সোনা বলে মনে সান্ত্বনা দিত। জানিস মাধু, এখন আমি ছাদের উপর দিয়ে নিচের দিকে তাকালে নিজেকে একা, নিঃসঙ্গ, অসহায় লাগে। মাঝে মাঝে ভাবি ছেলেকে জোর করে বিদেশে পাঠিয়েছিলাম বলেছিলাম এদেশে কিছু নেই। বলতাম নামকরা ব্যক্তি হলে তোর অনেক বন্ধু হবে। আজ বুঝতে পারি এটা ভুল বলেছিলাম। নামকরা ব্যক্তি হলে নিজের মা বাবা, আপনজন, ঘর বাড়ি থেকে অনেক দূরে নিঃসঙ্গ ও একাকিত্ব জীবন কাটাতে হয়। মাধু, তোর কোনো দোষ আমি বাবা হয়ে দিতে পারবো না, এটা আমারই ভুল। ফোনের উল্টো দিকে একটা আওয়াজ হচ্ছে। সতীশবাবু বলে, মাধু বাপ কাঁদছিস? মাধু, মনে পড়ে ছোটবেলার আমার শালখানা। মাঝে মাঝে তুই গায়ে দিতিস, তোর মা বারণ করতো। তুই বলতিস, মা দেখো এই শালটায় কেমন বাবা বাবা গন্ধ বেরাচ্ছে। তাই তোর গতবারে রেখে যাওয়া কোট, জ্যাকেটগুলো আমি এখন গায়ে পরি। আমিও যেন মাধু মাধু গন্ধ পাই এগুলোতে। কিছুক্ষণ চুপ করে থাকে। সতীশচন্দ্র বলে, আজ ফোনটা রাখি। এখানে ঠান্ডা একটু বেশি পড়েছে, ভালো থাকিস। মাধববাবু আজ ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে। মাধববাবুর নিজের ওপর খুব রাগ হয়। এত কি মহান কাজ আমি করতাম, যার জন্য বছরে একটা বার নিজের জন্মভূমিতে আসতে পারিনি। নিজের বাড়ি দেখার মতো সময় হয়নি, মা বাবাকে দেখার মতো সময় হয়নি। এটা সত্যি লজ্জার। দিনের পর দিন বলেছি সময় পেলে আসবো, কিন্তু পারিনি। কিন্তু এটাও তো সত্যি কথা। মাধববাবু মনে মনে চিন্তা করেছিল রিটায়ার হওয়ার পর কলকাতায় নিজের জন্মভিটেতে থাকবে। বিকেল গড়িয়ে সবে সন্ধ্যা নামবে। মাধববাবু আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে যায়। তখন পশ্চিম আকাশে সূর্য ডুবল বলে আকাশটা লাল গোলাপি রঙের হয়ে যাচ্ছে। এই সুন্দর জিনিসটা যেন 30 বছর পর দেখল মাধববাবু। কে? মাধু? মাধববাবুর মনে হলো কে যেন মাধববাবুকে মাধু বলে ডাক দিল। চারিদিকে একবার তাকালো, কই কেউ নেই তো এখানে। তাহলে কানে ভুল শুনলাম। আবার ডাক দিল, কে? মাধু? মাধববাবু এবার ঠিক শুনেছে। জোরেই বলে, আমাকে কে মাধু বলে ডাকলো? উত্তর এলো শান্ত কণ্ঠে, আমি গো আমি। মাধববাবু একটু ভয় পেয়ে বলে, কে তুমি? আমি তো তোমারকে দেখতে পাচ্ছি না। শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি এই ছাদের উত্তর দিকে কার্নিশে তোমার জন্য অপেক্ষা করছি। মাধববাবু বলে, উত্তর দিকে কার্নিশে? কই কাউকে তো দেখছি না। মাধু, একটু সামনে এগিয়ে আসো, তাহলেই দেখতে পাবে। উত্তর দিকের কোণের কাছে গিয়ে কিছুই দেখতে পেল না মাধববাবু। আবার যেন বলল, মাধু, এই যে ভাঙা ছাদের পাঁচিলটার গায়ে আলো বাতাস জল পেয়ে বড় হয়েছি, আমি বটগাছ। মাধববাবু বলে, বটগাছ আবার কথা বলে? আমি কোনোদিন শুনিনি।
এমনকি বাপকালেও কোনো শুনিনি। মাধু, এটা তো ঠিক বলেছ, তোমার বাপের কথাও তো তুমি সবটা শোনোনি। মাধববাবু বলে, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না বটগাছ কথা বলে। আচ্ছা মাধু, তুমি আমার যে কোনো পাতায় একটা আঙুল দিয়ে টাচ করে দেখবে, এই পাতাটা আমি দুবার নাড়াবো। মাধববাবু বটগাছের একটা পাতায় টাচ করতেই সত্যি সত্যি দুবার পাতাটা নাড়ালো। মাধববাবু বলে, বটগাছ বলে, এবার তো সত্যি হলো? মাধববাবু, হ্যাঁ হলো, কিন্তু আমার নাম মাধু, আমার নাম মাধু নামটা আমার মা বাবা ডাকতো, তুমি কি করে জানলে? বটগাছ বলে, তাহলে তো পুরো ঘটনা তোমাকে শুনতে হবে। মাধববাবু বলে, তা বেশ, তুমি বলো। আজ থেকে 7-8 বছর আগে সম্ভবত তুমি এই সেই বছর থেকে এই বাড়িতে আজ প্রথম এলে, সেই 7-8 বছরের গল্প। বটগাছ বলে, আমার একটা বীজ কোনো একটা পাখি মুখে করে নিয়ে এসে এই বাড়ির উত্তর দিকের কার্নিশে ফেলে যায়। কার্নিশের ধারে ফেটে যাওয়া সিমেন্টের ফাঁকে আমি আশ্রয় পাই। জল, আলো, বাতাস পেয়ে আমি একদিন চারাগাছে পরিণত হই। একদিন তোমার বাবা সতীশচন্দ্র বাবু ছাদে পায়চারি করছিল। হঠাৎ দেখে কার্নিশে একটা চারাগাছ, ব্যাস, মাথা গরম হয়ে গেল। আমাকে উপরে তুলে ফেলে দিতে উদ্যত হলো। আমি তখন ছোট চারা গাছ। আমি ভয় পেয়ে বললাম, দাঁড়াও দাঁড়াও, এ কি সর্বনাশ করতে যাচ্ছ? তোমার মতো সতীশচন্দ্র প্রথমে চমকে গেল, অনেক পরে ব্যাপারটা বুঝতে পারল। মানুষ তো, বয়স্ক তো। আমি বললাম, আমাকে মেরে ফেলে লাভ কি তোমার? উত্তরে বলে, তোমাকে এখানে রেখে দিলে আস্তে আস্তে তুমি বড় হবে, তখন ছাদের প্রাচীরের ফাটল ধরবে। আমি বললাম, আমাকে তোমার বাপ ঠাকুরদাদা হলে তোমার মতন কাজ করতো না। সতীশচন্দ্র বলে, আমার বাপ, তার বাপ, মানে আমার পিতামহকে তুমি চিনতে? আমি বটগাছ, কয়েক লক্ষ কোটি বছর ধরে আমাদের অস্তিত্ব আছে এই পৃথিবীতে। অবশ্য আমার বয়স 3 দিন হলো, আর আমার মতন সবে জন্মানো ছোট গাছ, চারা গাছকে তুলে ফেলতে তোমার কোনো কষ্ট হবে না? তুমি বলো, এই দুনিয়ায় আমার বাঁচার কোনো অধিকার নেই? সতীশচন্দ্র বলে, সত্যি বলতে কি, আমি এত কিছু ভাবিনি। আর তাছাড়া তোমারও তো এই পৃথিবীতে বাঁচার সমান অধিকার আছে। কিন্তু বিনা খাবারে তুমি বাঁচবে কি করে? বটগাছ বলে, ও সে ব্যাপারে চিন্তা করো না, আমার খাবার আমি জোগাড় করে নেব। এইভাবে আমরা দুজনকে আপনি আগে বলে সম্বোধন করতাম। সতীশবাবু একদিন আমার বলে ফেলল, দেখো, আমরা আজ থেকে আপনি আগে করব না, দুজনে দুজনকে তুমি বলে সম্বোধন করব। আমি বললাম, তা কি করে বলবো বলো? আজ আমার বয়স হলো 10 দিন। সতীশচন্দ্র বলে, না, তা চলবে না। তুমি এখন আমার প্রিয় বন্ধু, তাই তুমি আমাকে তুমি বলবে। তুমি বললে তাহলে আমি নিজেকে ইয়ং ম্যান মনে করব, তাছাড়া আমার মনটাও ভালো লাগবে। বাধ্য হয়েই সতীশচন্দ্রবাবুকে সতীশচন্দ্র বলে ডাকতাম। সকাল, দুপুর, বিকাল গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যেত জানি না। রামু যখন ডাকতো, বাবু ছাদে এতক্ষণ কী করছেন, তখন বুঝতাম সতীশচন্দ্র প্রথম তোমার কথা বলতে গিয়ে প্রথম মাধু শব্দটা বলে। আমি বললাম, তুমি বলছো তোমার ছেলে, আবার মাধু তো মেয়ের নাম। সতীশচন্দ্র বলে, না গো, না না না, আমার ছেলের নাম মাধব মুখার্জি, আদর করে মাধু ডাকি। তারপর সতীশচন্দ্র হো হো করে হাসল। আমি বললাম,
ব্যাপারটা কি? তুমি কি পাগল হলে? একা একা হাসছ? উত্তরে বলে, না গো, একটা কথা মনে পড়ে গেল। খোকাকে ছোটবেলায় মাধু বলে ডাকলে হাসিতে ফোকলা দাঁত বেরিয়ে যেত। একটু বড় হলো, স্কুলে ভর্তি হলো, একটা একটা করে ক্লাস উঁচুতে উঠতে থাকলো। একদিন খোকার বন্ধুদের সামনে মাধু বলে ডাকতে বন্ধুরা খোকাকে বলে, এটা মেয়েদের নাম। মাধু বাড়ি এসে মাকে বলে, সবার সামনে বাবা মাধু নামে না ডাকে, মা তুমি বাবাকে বলে দিও। মাধববাবু হেসে ফেলে বলে, এই কথাটা তো সত্যি, আমি ভুলে গিয়েছিলাম। নমস্কার, আমি বাবলু গল্পের ডায়েরি থেকে পরবর্তী গল্পের অংশ আগামীকাল আপনাদের শোনাবো। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্টস, শেয়ার আমার নতুন নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।